রাধে রাধে, নমস্কার। আজকে রামায়ণের আলোচনার 2 নম্বর চলছে। যেমন কইকি বর চাইলেন, প্রথম বর চাইয়া যখন তাই কইছে বরগুলি কী বর আমার দরকারে নেব, আমি কী বর এই আমার বরগুলি দরকারে নেব। আজকে মন্ত্ররা কইতাছে কালকে রাম রাজা হইব, রাম রাজা যদি হয় তোমার রাজমাতা বলবে না কেউ। হ্যাঁ, তুমি আজকেই জাগরণে করো। তখন আমি কী করতাম? কী করবা তুমি? বরগুলি চাই আনবা। তুমি তো বরগুলি করছো, আমি তো স্বীকৃতি দিছে তোমার বরগুলি দিবে, তোমার বরগুলি চাইয়া নিয়ে যাও। তখন গিয়ে বললেন রাজার কাছে, মহারাজ আপনারা যে বলছিলেন আমার বর দিবেন, আজকে আমার বরগুলি দিয়ে দেন। বেশ, বলো কী বর দেব। প্রথমই কইল রাম 14 বছরের বনবাস, অগত্য বনবাস, গাছের বাগর পয়লা যাব। আর তৃতীয় বর হইল বরত রাজা হবে। করছো কি তুমি? কালকে রাম রাজা হবে, আজকে তুমি কও রাম বনবাস। তুমি এই ভোটটা পারলে নাও, এই ভোটটা পারলে নাও, এই ভোটটা চাওয়াটা তোমার ঠিক হয়েছে না। পরে করল না, পারলে নিতেন না, যদি দেন তো দিবেন, না দিলে বাদ দেন। তো তাই তো অনুমতি দিছে বরগুলি দেমু, 3টে বর। তখন বরটি কীভাবে দিব তাই চিন্তা করতেছে। ওই মনিয়ে যে অভিশাপ দিছিল এই কথাটা মনে হয়ে গেছে। তখনই তাদের শরীর অস্থির ভাব হইয়া, হ্যাঁ, মুখ দিয়া কথা সরছে না। তখন এই বরগুলি দিতে বাধ্য হয়েছে। বরগুলি দিতে যখন বাধ্য হয়েছে, রামচন্দ্রের মনের মধ্যে কোনো দুঃখ নাই। রামচন্দ্র বলছে যে যাক, আমার জীবনে পিতার কোনো কাজ করতে পারছি না, যাক পিতৃর বাক্যটা যদি রক্ষা করতে পারি এটাও আমার পুণ্য হইব একটা। এই ভাববা তখন তাই আনন্দের সহিতই তিনমার কাছে আশীর্বাদ আনতে গেছে। প্রথমেই গেছে কইকের কাছে। কইকি লালন পালন করতো খুব বেশি, কেননা কইকির দুনো ছেলে মামার বাড়ি দিয়ে দিছে লেখাপড়া শিখতে। তাই তো ওখানে সন্তান হারা। রামের তিনি যত্ন করতো, তিনি স্নান করাইতো, খাওয়াইতো, তিনি সব কিছু করতেন। এটার মধ্যে তিনি কোনো সংকোচ করছেন। মন্ত্রার কথা কইকি কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালোই আছিল। মন্ত্রার কথা তখন তার মনটা অন্যরকম হয়ে গেছে। কইছে আজকে যদি রাম রাজা হয়, সারা জীবন ভরত রামের দাসত্বকরণ লাগবো, সারা জীবন ভরতের দাসত্বকরণ লাগবো। আজ তোমাকেও রাজমাতা বইলা কেউই বলবে না। তখন করলেন কি, কইকিরে প্রণাম কইরা কৌশল্যারে প্রণাম করছেন, কৌশল্যারে প্রণাম কইরা সুমিত্রারে প্রণাম করছেন, কইরা মহারাজ থেকে বিদায় নিলেন। এরপরে গেছে রাজার কাছে। রাজা তখন বেবুলার মতো হয়ে গেছে, মানে কোনো বাক্যই সরে না। তখন রামচন্দ্রকে প্রণাম করলো। ওখানে সীতায় কইতাছে, কইকি মাতারে কইতাছে সীতায়, মা আমি তো কোনো সময়
বনে বাস করছি না, ওখানে যে বনে যামু কীভাবে চলতাম। কুইকে এবার কয়ে দিছিল, রামচন্দ্র যা বলে তাই তুমি শুনবা, রামচন্দ্রের কথা ছাড়া কোনো কিছু খাইও না, কোনো কিছু বললেও না, যেভাবে বলে এভাবেই তুমি চলবা। এই স্বীকৃতি দিয়ে তখন মার কাছে প্রণাম করে তারা যাত্রা হইল। বারবাড়িতে গেছে, বারবাড়িতে গিয়েছে, রাজবাড়ির অনেক বিগ্রহ পূজা করে রাজবাড়ি। তখন প্রত্যেক বিগ্রহের দরজায় গিয়ে রামচন্দ্র প্রণাম করতে মাত্রই বিগ্রহগুলি বাঙ্গা জর্জরিয়া ঘুরে বেরিয়ে যায়, পাষাণের বিগ্রহ। তখন 14 জন বিগ্রহ, এই বিগ্রহগুলি একে একে এভাবে প্রণাম করার লগে লগেই রামচন্দ্র প্রণাম করে উঠলই তখন এইটা ভেঙে বেরিয়ে যায়। এইভাবে একে একে সবগুলি মূর্তি ভেঙে গেল। তখন আস্তে 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 রওনা দিলেন রাস্তার দিকে। তখন এই রাজগেট আছে না, রাজগেটটা যখন পার হয়েছে রোডটা, তখন ওই রাজগেটটাও ভেঙে পড়েছে। রাস্তার মধ্যে দেয়া দেয়া অনেক নরনারী মিছিলের মতো দুনো পাশে দাঁড়াইছে। রামচন্দ্র যাইব ওইদিকে, মানুষ হাজার হাজারের মানুষ, প্রজাবিন্দুরও তো আছেই, এছাড়া অন্য লোকও বহু লোক অন্য গান থেকে সমাগম হইয়া তারা দুর্গা পূজার যেরকম মিছিল দেখি আমরা, এরকমভাবে তারা মিছিল করে দুনো রাস্তার দুনো পাশে দাঁড়াইছে। তখন এই নরনারীর চৌকের মধ্যে শুধু খালি চৌকের দৌড়ই রামচন্দ্র বিজয়ী গেছে। তো অনেক ভক্তে একটা গান গেলেন, গান রইল, ও রাজারো দুলালি সীতা বনবাসে যায় রে, বনবাসে যায়, সতী শিরোমণি সীতা অকালে বাসায় রে, অকালে বাসায়, ও রাজারো দুলালি সীতা বনবাসে যায় রে, বনবাসে যায়। রাজপুরী অযোধ্যায় দেবসে হলয়াদার, পুরবাসী আখি জল রাখিতে পারে না আর, শত সুখ স্মৃতি বলে দিব না বিদায় রে, শত সুখ স্মৃতি বলে দেব না বিদায় রে, জনক দুহিতা সীতা বনবাসে যায় রে, বনবাসে যায়, ও রাজার দুলালি সীতা বনবাসে যায় রে, বনবাসে যায়। শ্রীরামেরি দুনয়ন স্বর্ণ হেরি ত্রিভুবন, প্রতিমা গড়িয়ে আজ নিজে হাতে বিসর্জন, রঘুকুল পূর্ণিমা সহসা পোষায় রে, রঘুকুল পূর্ণিমা সহসা পোষায় রে, সতী শিরোমণি সীতা বনবাসে যায় রে, বনবাসে যায়, ও রাজার দুলালি সীতা বনবাসে যায় রে, বনবাসে যায়। তারপরে এভাবে রথটা আস্তে আস্তে ঝিঝি করে চলতে আরম্ভ করছে। নরনারীর তো কানতে কানতে তারা একজন পিঠ রাস্তা দিতেছিল, যেমন গোকুল থেকে যখন কংসের কারাগারে রওনা দিয়েছেন
তখন আজ এই যে বজগভীরার যে একটু অবস্থা ছিল ঠিক এইরকম দৃশ্যটাই দেখাইছে অনেকটা। তখন করলেন কি আস্তে 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 ওই বিশ্বামিত্র মণির আশ্রমে গিয়া উপনীত হলেন। এখানে একটু বিশ্রাম করব মনে করে তারা তিনজন গৃহবতী স্যার বিশ্বামিত্র মণিও রামচন্দ্রের পাইয়া খুব আনন্দ, বসার জায়গা টাকা দিছে। দেওয়ার পর তাই যে বনবাসে যায় এই খবর জানে না, খুব দুঃখ প্রকাশ করছে। তখন কইছে যে আমি পিতৃবাক্য রক্ষার্থে যাইতে হয়, আমি যা না গেলে আবার আমার অপরাধ হইব পিতৃবাক্য লঙ্ঘন করলে। এর মধ্যেই ভরত যাই উপনীত হইলেন, গুড়া ধরেই গেছে। মারে খুব মতো সন্দেহ করছে, তুমি কেমন মা? হ্যাঁ, রামচন্দ্রের বনবাস পাঠাইলে যে তুমি কেমন মা সাহায্য? হ্যাঁ, এমন মার মুখ দর্শন করানো ঠিক না। এই কথা কই মনটা খুব খারাপ, বাপের অবস্থা ছিলেন যায় অবস্থা। তখন রওনা হইলেন রামচন্দ্রের ফিরে নিব। আয়া কইতেছে, দাদা তুমি এটা কি করলা? আন্ডারে ছেড়ে তুমি কই রওনা দিলা? ভাই তুমি রাজত্ব করো। হ্যাঁ, মা বস চাইয়া নিছে বাবার থেকে। একবারে 14 বছর আমার বনবাস, আরেকবারে গাছের বাগর পুরা যাইতে হইব, তৃতীয় বরে বরত রাজা হইব। যাও ভাই তুমি আনন্দ করে প্রজাবিন্দুরে নিয়ে চলো, যাতে কোনো বাবার যাতে অখ্যাতি না হয়, যে সম্মানটা ছিল সম্মান যাতে রক্ষা হয়, তুমি গিয়ে আনন্দ করে চলো। কই না দাদা, এই সিংহাসনের উপযুক্ত আমরা না, এই সিংহাসন বাবা অ্যাবসেন্টে আপনার মালিক, আমরা সিংহাসনের উপযুক্ত না। তখন করছে কি চিন্তা করে আর বুঝ করতে পারতেছে না রামচন্দ্র কী করে। ভরত এমনভাবে চলছে, ভরত তো এক অংশের, তো তারা এটা তো থাকবই। মা না 3 ভাইয়ের 3 মায়া, তারা তো এক অংশের, একজনের প্রতি একজনের টান থাকবেই। এমন টান ভরতের তো সাংঘাতিক টান আসলে রামচন্দ্রের লেগে। তখন করছে পাদুকা দিয়ে দিল, যাও ভাই তুমি পাদুকা সিংহাসনে রাখা, পাদুকার থেকে বাক্য লইয়া তুমি রাজত্ব চালাইতে থাকো, কোনো অসুবিধা হইতো না। যাও আমি তোমার আশীর্বাদ করে দিলাম, তুমি রাজত্ব চালাও। তখন এই কথার পর তিনি বিশ্বামিত্র মণির এখানটায় আশ্রম থেকে আবার রওনা দিলেন। কই যাইব, কোনখানে যাইব কোনো সিদ্ধান্ত নাই। যাইতে 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 গিয়া ওই পঞ্চবটী বনে, আগের দিনও কইতো এটা দণ্ডকারণ্য, সীতা এখান থেকে দণ্ড হয়েছিল, ওখানে নাম পড়ছে। এখন তো বহু লোক এই জায়গার, শহরের মতো হয়ে গেছে। হ্যাঁ, ওখানে পঞ্চবটী বন। এখানে যাইয়া 12টা জায়গা দেখে একটা কুটির বানাইলেন, বনের সন বন দিয়া কোনো মতো একটা কুটির বানাইয়া তারা 3 জনে গেছে থাকেন, ফলমূল খায়। তখন এই কুটিরটার মধ্যে তারা বসবাস করে। হঠাৎ করে সুবর্ণকা নামে একজন রাক্ষস, রাবণের বোন সুবর্ণকা এমন অস্ফুরী রূপ ধরাইছে, আর লক্ষণের পাছনে লাগছে। লক্ষণের লোকে কথা কইতো পাশে পাশে যায়, লক্ষণে তো এদিকে আর চায় না, কোনো সময় বুঝে বসায় না। এর উদ্দেশ্য তো কোনো নারীর মুখ দর্শন করতো না।
দেবতই হোক আর অপসরই হোক, এরকম কোনো উদ্দেশ্য নাই যে তার লোকের কথা কইব। খুব জ্বালাতন করতেছে। তখন করছে যেটা সহ্য করতে না পাইবা নাক কান বান দিয়া নাক কান কাটটা দিছে, কাটটা ফুলটা বান্ধা দিয়ে দিছে, যাও কি করবা করো গিয়া। এরপরে রাবণে এক সভা নিয়ে বসে, সভা নিয়ে বসে লোক যাতে স্বর্গে যেতে পারে এরকম একটা সিঁড়ি তৈরি করব। হ্যাঁ, তো সিঁড়ি তৈরির যে প্রস্তাবে বসে এমন সময় যাইয়া সুবর্ণ দাদা মানে কোনান্তে জানি পঞ্চবটি বনে তারা তিনজন, দুইজন পুরুষ একজন নারী, তারা এখানে বসবাস করে। দুইজন পুরুষের মধ্যে ছোটটা জোর করে চাইছে আমার বিয়ে করতো। তুই কী কইছ, তুই নিশ্চয়ই কোনো তারা কইছ, নাহলে এরকম করতে পারে না। কয় না, আমার জোর করে চাইছে বিয়ে করতো, আমি রাজি হয়েছি না দেখতে আমার এই কর্মটা করছে। তখন কিন্তু রাবণে গেলাম বিশ্বাস করতেছে না কথাটা। ও যাক, আমি এটার প্রতিবাদ করুম একটা। এমনি রাবণের মামা একজন ছিল, এর নাম ছিল মারিচ। মারিচে ডাইতে আনছে, মামা তুমি আমার একটা কাজ করে দিবা। বলে কি? আরে পঞ্চবটি বনে বলে এরম এরম তারা তিনজন লোক, একজন নারী আর দুইজন পুরুষ সুবর্ণকারে তো এরম এরম কাজ করে দিছে। এখন তারা একটা প্রতিবাদ করো, ওই নারীটারে আমি হরণ করে লইয়ামো, তুমি একটা সর করবা, তুমি একটা সোনার হরিণ সাজো, সাজা ওই তারার কুটিরে তুমি দিয়া আটাউটি করবা। যখনই ওই নারীটাই করবো যে বলে আমার এই হরিণটা ধরে দাও, যেটা ধরে দিতেব, মাইরা না, যেটা ধরে দিব এইভাবে কইলে তখন তুমি আস্তে আস্তে ফেল দিতে দিতে অনেক দূরে লইয়া যাবে গা। অনেক দূরে লইয়া যায় এখানে একটা বড় করে একটা চিৎকার দিবা, লক্ষণ করিয়া বড় করে চিৎকার দিলে লক্ষণ দূরে যাইব, বাইরের বিপদ উদ্ধার করত। তখন তো লক্ষণে এই খবর আর জানে না, এই কথা তারা কইয়া গেলাম ওই হরিণ সাজাইল আর কি। এমন সুন্দর একটা হরিণ সাজছে, স্বর্ণের হরিণ। তখন এইখান থেকে আনাগোনা করতেছে, সীতা দেখে কইতেছে রামেরে, আরে ওই দেখো দেখো একটা হরিণ, এই হরিণটা আমারে ধরে দাও। আরে এটা তো হরিণ না, এটা মায়াবী, এই জায়গাটাই মায়াবী। হরিণ সাজছে, সাজা আপনার মানে নষ্ট করবার একটা চল করতেছে। মানে না, কোনো আমার এটা দৌড়ে দিতেইব, এই হরিণটা আমার যেইভাবে দৌড়ে দিতেইব। তখন রামচন্দ্র কী করলো, মন্ডপ কাটতে তখন বান ধনুক বান নিয়া এই কুটির টেলার না এই হরিণের পাশে পাশে যাইতেছে, হরিণটাও যায়, রামও আগ গইতেছে, এইভাবে অনেক দূরে লইয়া গেছে। দূরে লইয়া যাওয়ার পরে ওখানে সীতা লিখানো লক্ষণ আছে। তখন অনেক দূরে যাইয়া ওই হরিণটা লক্ষণ করে একটা চিৎকার দিছে। চিৎকার যখন দিছে তখন এই সীতায় কইতেছে, লক্ষণ লক্ষণ শোনো শোনো শোনো, তোমার বাইর বুঝো নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। লক্ষণে কয়, আমার বাইয়ের কোনো বিপদ হইতে পারে না, এই পৃথিবীর মধ্যে আমার ভাইয়ার কেউ বিপদে ফেলাইতে পারতে পারে না। কয় না, তখন একটা খারাপ একটা কথা কইল সীতা। খারাপ কথা বলতে কইছে, তোমার ভাই অ্যাবসেন্টে তুমি আমার নিয়ে সংসার করবা। এই কথা কবার পরে লক্ষণে কাইন দিয়ে দিছে, মা আমি কোনো দিনও তোমার মুখের দিকে তাকাইছি না, সবসময় তোমার চরণের দিকে আমার লক্ষ্য। আর তুমি এইরকম একটা কথা কইলা আমারে, এই কথাটা তোমার ঠিক হয়েছে না।
না না, এই কথাই আমি শুনি না, তাড়াতাড়ি যাও, কে তুমি দেখো তোমার ভাইয়ের কী অবস্থা। এই কইরা তখন তো লক্ষণ একটা রামকুণ্ডলী দিল। রামকুণ্ডলী দিয়ে কইছে, মা তুমি এই কুণ্ডলিতে বাইরেও না, এই কুণ্ডলির মধ্যে থাকতে ওই আমিও যদি আই তথাপি তুমি কুণ্ডলিতে বাইরেও না, এই কুণ্ডলির মধ্যে থাকতে ওই তুমি যা করণে করবা। তখন করছে কি, যখন এই কথা কইয়া কুণ্ডলিটা দিয়া যখন বাইরে গেছে গা লক্ষণ, লক্ষণ যাইতে যাইতে রামচন্দ্রের কাছে যাইতেছে, তখন রাবণের রথ নিয়ে নামছে, না কইতেছে মা ভিক্ষাং দেহিঙ্গে, হিন্দি কইতেছে আর কি, ভিক্ষাং দেহিঙ্গে, ভিক্ষা কি দিব, এখন ফল ছাড়া তো আর কিছু নাই। তখন এমন একটু সাজিয়ে দিয়া এই তখন এই কুণ্ডলির থাকতে ফল দিতে গেছে, দিতে পর ওই রাবণের লইতে সময় তখন আগুন জ্বলে বসছে। আগুন জ্বলে বসতে পারে তখন যাক তোমার ভিক্ষা লাগবে না, আমি চলে যাব। তখন সীতায় ভাবলেন রামচন্দ্রের যে কোনো অমঙ্গল নয়, তিনি তো মহাপুরুষের মতো দেখা যায়, একজন গেরুয়া বসন পুরনো সাধু একজন মানুষ, কোনো অভিশাপ নিয়ে দেয়। তারপর এই ভাইবা তখন তিনি নাইমা কুণ্ডলিতে বেরিয়েছে গা, বাইরিয়া তখন ডাকতেছে, হ্যাঁ ধরো ধরো তোমার ভিক্ষা ধরো, সন্ন্যাসী তোমার ভিক্ষা নাও। তখন আগ্রহী আইসে আর কি, আয়া সাজিটা তুলইয়া সাজিটা থইয়া এমনি পাতার গুলো কইরা রথ উঠে দিয়েছে। রথ উঠে যাওয়ার পর রথ তো শাসা করে ওপর দিকে উঠতে গেছে। এই দিকটা রামে কইতেছে লক্ষণে, আরে তুমি কুটির ছাড়া কেন আসলে? কুটির ছাড়া আসাটা তো তোমার ঠিক হয়েছে না। সীতা যদিও কইয়া থাকে আমার কোনো বিপদ হয়েছে, আমার বিপদ হয়েছে না হইব, তুমি কি জানো সব, তুমি কেন আসলে? তাড়াতাড়ি যাও, নিশ্চয়ই কোনো একটা অমঙ্গল হইব আমরা। অমঙ্গল তো হয়ে গেছে গা, আর কি হইব? তখন তাড়াতাড়ি আইয়া দেখা যায় কুটির খাইলা কিছুই নাই। তখন দুনো ভাই অন্বেষণে বাইরেলেন আর কি। অন্বেষণ করতে করতে কোনো কেন আর দেখে না, আশেপাশে কোনো কেন দেখে না, দেখবো আর কোথেকে, রথ উড়াইয়া দিয়ে গেছে গা। এমন সময় বালিরাজ তর্পণ করতেছে এক নদীতে। তখন ছায়াটা লাগছে বালিরাজার উপরে, উপর দিয়ে যে যাইতেছে, তখন এই ছায়াটা বালিরাজের উপরে লাগছে। ছায়া দেখে যে একটা নারী, ও আমার উপরে যাওয়া সামান্য ব্যাপার না। নারীদের দিকে তাকাইয়া আহারে লেজ দেওয়ার রথটা আটকাইছে না, নারী হত্যা মহাপাপ। তখন গেল গালকি গেছে একেবারে। তখন করছে কি, এই জটাই পাখি আছে দশরথ রাজার মিতা, অনেক দিন আগেই তারা মিতা আছিল। এই জটাই পাখি খুব যুদ্ধ করলো রাবণের লগে, থাপাইয়া পালাইলো, কিন্তু ফালাইতে পারতেছে না। তখন রাবণের নিরুপায় হইয়া ডানাগাছটা ফালাই দিল, একটা ডানাগাছটা দিল, আর তো উঠতে পারে না। মানে এই ঘুরতে 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 এই বনের ভিতরে পড়ে গেছে। পইরা এই রাম নাম জপ করতেছে, রাম রাম জপ করতেছে। এমনি তারা খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে ঢুকে আছে গা। সীতা অন্বেষণ করতে হচ্ছে লক্ষণ আর রাম। তো লক্ষণ বুঝতেছে, দাদা এই পাখিটা তোমার নাম জপ করতেছে, কী কারণ আছে দিকে? তখন পাখিটাই কইল আর কি, তখন তুমি কে? আমি তো দশরথ রাজার মিতা, রামের স্ত্রীকে
রাবণে হরণ করে লয়ে যেতেছে লঙ্কা। আমি চাইছিলাম রক্ষা করতে, তাকিয়ে কইতেছে বাবা অনেক চেষ্টা করছি, আমি রক্ষা করতে পারলাম না, আমার ডানা কেটে ফালাই দিল। এই কথা কই অন্তর সম্পূর্ণ খবর শুনছে রামচন্দ্র লঙ্কা যায়, রাবণে হরণ করে নিয়ে গেছে। এর মধ্যে অনেক চিহ্ন তাই ফালাই গেছে রাস্তার, শাড়ি ছিলা ফালাইছে, হাতের চুরি খুইলা ফালাইছে, চিহ্নের লেগে যে এই রাস্তায় গেছে। রামচন্দ্র লক্ষণে এগুলি পাইছে চিহ্নটি পাওয়ার পরে তখন জটাই ভাই কইল এই কথা যে রাবণে হরণ করে লয়ে গেছে লঙ্কা। এই কথা শূন্য তখন তারা হতাশ হয়ে গেছে গা, লঙ্কা গেছে গা। হ্যাঁ, তখন তো আমরা অন্বেষণ করার মতো কোনো সুবিধা নাই, কী করে অন্বেষণ করি। এই দিকটা বালিরাজ সুগ্রীব তারা বাইক সুগ্রীব লইয়া গেছিল পাতাল যাইব বালিরাজ। সুগ্রীবে মানে ওই গুহার মুখের মধ্যে বসাই গেছে যে আমি যতদিন পর্যন্ত না হই এখানে তুমি বসে থাকবা। তখন এই গুহার মধ্যে বসাই গেছে যে 3 মাস হয়ে গেছে গা, কোনো বালিরাজের কোনো খবরাখবর নাই। তখন করছে কি বিতৃষ্ণ হইয়া তিন থেকে ওইটা বিরাট বড় একটা পাথর দিয়া সুরঙ্গের মুখটার মধ্যে একটা পাথর দিয়া তখন তিনি আয়সা পড়লেন। আয়া তারারে কইতাছে তারা ওখানে কী করা, 3 মাসের উপরে চলছে, এখন পর্যন্ত কোনো খবর নাই, নিশ্চয়ই আমার ভাই বুধ বেঁচে নাই, কোনো কুঘটনা হয়েছে, এখন কী করা, এখন কী করা, রাজত্ব তো চলতেইব, রাজত্ব চাইলে তার পারতাম না, বাড়ি রাজা থাকলো রাজত্ব চল রইলে, না থাকলেও রাজত্ব চালানো লাগবো। এখন আপনি বাক্য দিলে আমি রাজত্ব চালাইতে পারি, তখন কী করবা, তাই যদি নিহতই এটা হে তাহলে তোর বাক্য তোমার চালাইতেই হব। তখন তিনি রাজসিংহাসনে যা বসলেন। 2 দিন পরই বালিরাজ ডাকতেছে সুগ্রীব পাথর সরাও, আমি আইছি। ওই পাইব সুগ্রীব। তখন ওই বালিরাজে বুঝ জ্বালাইছে নিশ্চয়ই সে কোনো একটা খারাপ কাজ করছে না, লেগে না এই সুরঙ্গের মুখ থেকে সরতে পারে না। আর এত বড় একটা পাথর দিছে বুঝলি, বিরাট বড় একটা পাহাড়ের মতো একটা পাথর, মুখটার মধ্যে চাপা দিয়া থাকে। আর কুদে বালিরাজে এমন একটা লাথি দিছে পাথরে, কয়েক মাইল গেছে এই পাথর। অসীমিত শক্তি আছিল তো, রাবণও ডরাইতো বালিরাজে। তখন করছে কি দৌড়ে আইসে, আইয়া দেখে যে সিংহাসনের মধ্যে তারা জোড়া হইয়া বসা দিছে। তারা সুগ্রীব এমনি তরবারি লইয়া এই দৌড়ানি আর মোগল তরবারি লইয়া দৌড়াইতে সারা পাহাড় দৌড়াইয়া নিয়া কোন ফাঁকে দিয়া জানি জঙ্গলের ভিতরে ঢুকিয়াছে গা সুগ্রীব। বালিরাজা রাস্তা বুঝলা গেছে গা, রাস্তা বুঝলা তখন বালিরাজা আবার গেছে গা বাড়ি যাইয়া তারারে খুব মন্দ সন্দ কইতাছে, তুমি কেমনে স্থান দিলে তারে, আমিও বর্তমানে নিশ্চয়ই আমার কোনো একটা হইতে পারে, এর মধ্যে তুমি তারা এইরকম স্থান দিলা, রাজত্বের সিংহাসন পর্যন্ত তুমি এটা দখল করে দিলা। আচ্ছা, এই কথা কওয়ার পরে তখন এই সুগ্রীব ওই বন রাস্তা আইতে রাম লক্ষ্মণের লোকের দেখা হইল। তো রাম লক্ষ্মণে তো ওই জটাই পাখি বেড়ে সৎকার করছে, মাটির তলে পুতাইয়া থইছে। তখন তারা জিজ্ঞাসা করতেছে
তোমরা কে? তখন কইতাছে সুগ্রীবের কাছে আমরা রাম আর লক্ষ্মণ। হ্যাঁ, পঞ্চবটী বনের থেকে আমাদের সীতা হরণ করে রাবণে রয়ে গেছে লঙ্কা। তার কীভাবে উদ্ধার করা যায়? তারা উদ্ধার করার পথ আছে, যদি আপনি আমার কাজ সমাধা করে দেন। তোমার আবার কি কাজ? এই এই রাজত্ব দেই সেই বালি রাজে, এই বালি রাজে বোধ করে যদি এই রাজত্বটা আমার হাতে উঠাই দিতে পারেন, তুলে নিয়ে আপনার সীতারে আনতে পারো। তখন তো একটা চিন্তা করে থাকে, বিনা অন্যায় কী করে আরেক বেটারে মারে? অন্যায় ছাড়া তো মারতে পারে না। চিন্তা পয়সা থেকে কী করে? শেষ পর্যন্ত সীতা অন্বেষণ করতে গেলে তো মারতেই হয়। তখন এই বাড়ির রাজারে গিয়া তিনি একটা বান দিয়া পালাই দিছে। পালাই দেওয়ার পরে কয়, আরে এটা কী করলা তুমি? তোমার লগে তো আমার কোনো সংকোচ নাই, তুমি কেন আমার এরকমভাবে আঘাত করলে? তখন কইল, আঘাত করছি একটা উদ্দেশ্য নিয়ে। বলে, কী উদ্দেশ্য? আমার সীতাকে রাবণে হরণ করিয়া লঙ্কা নিয়ে গেছে। অনেক সুগ্রীবে সীতাকে আইনা দিব, এই কথা এই প্রতিশ্রুতি দিয়া আমারে কোয়ার পরে আমি আপনারে বধ করছি। হ্যাঁ, আপনার রাজত্বটা হ্যাঁ রাতে উড়াই দিতাম। আরে তুমি করছো কি? আমি তো বাড়ির থেকেই অর্ডার দিলে সীতাটা দিয়ে গেল। তুমি আগে কোন না গেলে আমার এই কথাটা, আমি বাড়ির থেকে খবর দিলে সীতাটা একদিন দিয়ে গেছে তো রাবণে। তুমি ভুল করে লেছো, তো যাক, যা করো না কইরা লেছো, এখন আর কী করা? তখন এই কথা কই তাই প্রাণ রাখতে থাকার পরে তখন অঙ্গত্রে, বাড়ির রাজা ছেলের নাম আছিল অঙ্গদ। অঙ্গত্রে যাই না কইছে, অঙ্গদ, তোমার বাবাকে তো আমি বিনা অন্যায় বোধ করছি। তুমি এক কাজ করো, দাপর যুগে দ্বারকায় আমি রাজা থাকবো, তখন তুমি এই তোমার বাবার প্রতিশোধ, দাপর যুগে এই প্রতিশোধ তুমি নিবা। এই কথা কইয়া এরপরে গেল আর কি। গিয়া সুগ্রীবে কইল, কীভাবে অন্বেষণ করব? তো এই সমুদ্র পাড়ি দিয়া যাওয়া তো সম্ভব না, এমনি পাখির মতো ইয়া উইরা যাইতেইব। তখন সব রে বানর কবি যা আছে, হনুমান জাম্বুবান সব রে নিমন্ত্রণ করার পর সুগ্রীব তখন রাজা, তখন তারা বানর কবিরা সব আইছে, আয়া এখানে মিটিং করতেছে তারা কীভাবে সীতা অন্বেষণ করব, কীভাবে খোঁজখবর আনবো। তখন তো হনুমানও আইছে কেন? তো হনুমান কিন্তু ওনার উপরে উড়ার কোনো ক্ষমতা নাই। উড়ার ক্ষমতা নাই কেন? আজকে রামায়ণ এখানেই স্থগিত রইল, আবার 3য় নাম্বার সামনে শোনাব। রাধে রাধে, নমস্কার।